Hello my dear learners, Assalamu alaikum. Welcome to my another class on voice change. Dear learners, in our previous class we learned voice change from active to passive. Today we are going to learn voice change from passive to active. আমাদের পরীক্ষায় আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সও দেখি, আবার প্যাসিভ থেকে আমাদেরকে অ্যাক্টিভও করতে বলা হয়ে থাকে। আজকে আমরা কিভাবে একটি প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করব সেটাই শিখব। সো ডিয়ার লার্নার্স, চলো তাহলে আমরা রুলসে চলে যাই। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে একভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে একভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সকে অন্যভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। সো আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। চলো তাহলে দেখি। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি অনেকগুলো এক্সাম্পল লিখেছি। এগুলো সবগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এগুলো প্যাসিভ সেন্টেন্স। এখন এই প্যাসিভ সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ করব। প্রথমেই দেখো একটি সেন্টেন্স রয়েছে, হ্যাপিনেস ইজ ওয়ান্টেড বাই দ্য ওল্ড ম্যান। আমরা দেখেই বুঝতে পারছি এটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স পেলে আমরা শুরুতেই এখান থেকে নির্ণয় করে নিব কে সাবজেক্ট, কে ভার্ব এবং কে অবজেক্ট। দেখো এখানে ভার্ব হচ্ছে ওয়ান্টেড, চায়। কে চায়? দ্য ওল্ড ম্যান চায়। সো এটা সাবজেক্ট, এটা ভার্ব। অবজেক্ট কে কী চায়? হ্যাপিনেস চায়। এটা হচ্ছে অবজেক্ট। সো আমাদেরকে কী করতে হবে? শুরুতে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট হচ্ছে কে? দ্য ওল্ড ম্যান। ওকে, এখন আমাদেরকে ভার্ব আনতে হবে। ভার্ব কি ওয়ান্টেড নিয়ে আসবো? না, এটা আনা যাবে না। অক্সিলিয়ারি ভার্ব দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে ভার্বের কোন ফর্মটা বসবে। যেহেতু অক্সিলিয়ারি ভার্বটা ইজ, তাই আমাদেরকে এখানে ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সো আমাদেরকে বসাতে হবে ওয়ান্টস। যেহেতু ওল্ড ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ভার্বের সাথে এজ যোগ করলাম, ওয়ান্টস। কী চায়? হ্যাপিনেস চায়। সো এখানে আমাদের অবজেক্ট কী লিখে নিতে হবে? হ্যাপিনেস। ব্যাস, আমাদের এই প্যাসিভ সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়ে গেল। কিভাবে করলাম? প্রথমে সাবজেক্ট লিখলাম, এরপরে অক্সিলিয়ারি ভার্ব দেখে নির্ণয় করলাম ভার্বটির কোন ফর্ম বসবে, এরপরে অবজেক্ট লিখে দিলাম। এরপর বাকি যা আছে সব বাদ পড়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আরও কয়েকটি এক্সাম্পল রয়েছে, সেগুলো সলভ করলে তোমাদের কাছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমি লিখেছি আ সং ওয়াজ বিং সাং বাই দ্য গার্ল। একটি গান মেয়েটির দ্বারা গাওয়া হয়েছে। সো এখানে আমাদের ভার্ব হচ্ছে সাং। ওকে, গায়। কে গায়? মেয়েটি গায়। সো এটা হচ্ছে সাবজেক্ট। কি গায়? আর সং, একটি গান গায়। এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা এভাবেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করব। সো আমাদের শুরুতে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে, দ্য গার্ল। ওকে, এখন আমাদেরকে ভার্বটা বসাতে হবে এবং এই যে এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এটা দেখে আমাদের ভার্বের সঠিক রূপটা নির্ণয় করতে হবে। ওয়াজ বিং দেখে আমরা বুঝলাম এটা একটি কন্টিনিউয়াস টেন্স এবং এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এখানে দ্য গার্লের সাথে ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে আমাদের যে ভার্ব রয়েছে সেটার মূল ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিতে হবে। সাংয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিং এবং এর সাথে আমরা আইএনজি বসিয়ে দিলাম। এখন আমাদেরকে কি লিখতে হবে? অবজেক্ট লিখতে হবে। আমাদের অবজেক্ট কে? সং। ব্যাস, আমাদের এই প্যাসিভ বাক্যটি অ্যাক্টিভ হয়ে গেল। এইখানে দেখো এই সেন্টেন্সটি, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই হিম। ওকে, এই যে ডান হচ্ছে ভার্ব, করলো। কে করলো? হিম, মানে সে করলো। এটা সাবজেক্ট। কি করলো? কাজটি করলো। এটা অবজেক্ট। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তারপরে এটা আমাদের যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, সো আমাদেরকে ফিউচার পারফেক্ট ফর্মটার স্ট্রাকচারটা লিখতে হবে। উইল হ্যাভ লিখলাম, এরপর আমাদের যে ভার্বটি রয়েছে সেটার পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর আমাদের যে অবজেক্ট রয়েছে সেটা লিখে দিলাম। ওকে, ব্যাস শেষ। কি করলাম? উইল হ্যাভ বিন দেখে আমরা বুঝলাম এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। প্রথমে সাবজেক্ট লিখলাম, এরপরে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী উইল হ্যাভ লিখে ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসালাম এবং সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে লিখে দিলাম। ব্যাস শেষ, আমাদের এই প্যাসিভ বাক্যটি অ্যাক্টিভ হয়ে গেল। এখানে আরও একটি সেন্টেন্স রয়েছে, দেখো, হি ওয়াজ মেড টু রাইট দ্য এসে বাই মি। দেখো, হি ওয়াজ মেড টু রাইট দ্য এসে, আমাদের এইখানে সাবজেক্টকে মি,
ভার্ব কে, মেড, অবজেক্ট কে, হিম। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট লিখব আই। এরপরে যেহেতু এটি একটি পাস্ট টেন্স, ওয়াজ দেখে বুঝলাম এটি একটি পাস্ট টেন্স, তাই মেড থাকলো। আমাদের অবজেক্ট কে লিখব হিম। ওকে, এরপর আমাদের যে এক্সটেনশন রয়েছে সেটা লিখে দিব, রাইট দ্য এসে। ওকে, এখানে একটু খেয়াল করো, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম মেড, এই ধরনের ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, প্যাসিভের সময় তারপরে টু বসে, কিন্তু অ্যাক্টিভে এসে এই ধরনের ভার্বের পরে আর টু থাকে না, টু অনুজ্জ্ব থাকে। এখানেও আমরা তাই করলাম। আশা করি তোমরা এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা শিখে ফেলেছ। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে আমরা প্যাসিভ করলাম জাস্ট একটি সিম্পল রুলসের মধ্যে দিয়ে, সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো এবং তারপর অবজেক্ট বসাবো। এভাবেই আমরা অ্যাসার্টিভযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেলব। এবার আমরা দেখব কিভাবে একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। ডিয়ার লার্নার্স, তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব এবং অবজেক্ট। কি? ভার্ব এবং অবজেক্ট। চলো আমরা তাহলে সেগুলো দেখে নিই। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি কতগুলো এক্সাম্পল লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের, এবং এখানকার প্রত্যেকটি সেন্টেন্সই প্যাসিভ সেন্টেন্স। এই প্যাসিভ সেন্টেন্স সমূহকে আমরা এখন অ্যাক্টিভ করব। ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করার একটাই মাত্র রুলস, সেটি হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এখানে দেখো লেট দ্য সাম বি ডান। লেট দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে এবং এটি একটি প্যাসিভ সেন্টেন্স, এটা দেখেই আমরা বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমাদেরকে কী করতে হবে, শুরুতে ভার্ব নিয়ে আসতে হবে। এখানে আমাদের ভার্ব কে, ডান। সো এই ভার্বগুলো যদি থাকে এগুলোর সবসময় প্রেজেন্ট ফর্ম থাকে। ওকে, নিয়ে আসলাম প্রেজেন্ট ফর্ম। এরপরে আমাদের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটি লিখতে হবে। লিখলাম দ্য সাম। ব্যাস, আমাদের এই প্যাসিভ সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়ে গেল। কী করলাম আমরা এখানে প্রথমে ভার্ব নির্ণয় করলাম এবং ভার্বটির প্রেজেন্ট ফর্ম লিখলাম। এরপর আমাদের যে অবজেক্ট রয়েছে সেটা লিখে দিলাম। এটাই হচ্ছে জেনারেল একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম। এইখানে দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, লেট দ্য ম্যাটার বি সলভড বাই মি। ওকে, এখানে আমাদের ভার্বকে সলভ, অবজেক্ট কি, দ্য ম্যাটার, কিন্তু এখানে যে মি রয়েছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম তখন দেখেছিলাম আমরা বাই দিয়ে মি কখন আনি। এটা আনি যখন আমাদের লেটের পরে একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন। সো ডিয়ার লার্নার্স, এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে আমাদের কিন্তু লেট রাখতে হবে এবং ওই ব্যক্তিবাচক অবজেক্টটি লিখে ফেলতে হবে লেটের পরে। তারপরে আমাদের যে ভার্ব রয়েছে সেটির প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্টটি। ওকে, আমি আরেকবার বলছি, যখন এরকম লেটযুক্ত সেন্টেন্সে বাই দিয়ে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন আমরা কি করব, লেটটা রেখে দিব এবং ওই ব্যক্তিবাচক অবজেক্টটি লেটের পরে বসিয়ে দিব। এরপরে আমাদের যে নিয়ম সেটা লিখব ভার্ব প্লাস অবজেক্ট। ব্যাস, আমাদের এই সেন্টেন্সটি শেষ। এইখানে দেখো আছে কি, লেট নট। আমরা জানি লেট নট কখন বসাতে হয়, যখন ডু নট থাকে। তা আমরা শুরুতে কি বসাবো, ডু নট। ওকে, লিখলাম ডু নট। এরপর নিয়ম অনুযায়ী আমাদের ভার্ব এবং অবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম বিট, আমাদের অবজেক্ট কি, দ্য সার্ভেন্ট। তাহলে কী হলো, ডু নট বিট দ্য সার্ভেন্ট। সার্ভেন্টকে মেরো না, চাকরটিকে মেরো না। ওকে, এখানে দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, লেট দ্য শার্ট বি বট ফর মি। এখানেও লেট আছে, এখানে একটি ব্যক্তিবাচক অবজেক্ট আছে, বাট এখানে ফর আছে, প্রিপোজিশন ফর। যখন এরকম লেটযুক্ত সেন্টেন্স থাকবে, শেষে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে কিন্তু তার পূর্বে প্রিপোজিশন থাকবে, তখন আমাদেরকে সেন্টেন্সটি শুরু করতে হবে ভার্ব দিয়ে। সো এখানে আমাদের সেন্টেন্সটা কি, এই যে দেখো ভার্বটা হচ্ছে এই সেন্টেন্সের প্রধান, বট। ডিয়ার লার্নার্স, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমাদের যে ভার্বটি রয়েছে সেটিকে লিখে ফেলব। তাই এখানে আমাদের কি হবে, বাই। এরপর আমাদের ব্যক্তিবাচক যে অবজেক্টটি রয়েছে সেটি, তারপরে আমাদের অবজেক্টটি রয়েছে সেটা লিখে দিতে হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, যখন কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে, শেষে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, কিন্তু তার পূর্বে প্রিপোজিশন থাকবে এবং ফর প্রিপোজিশন থাকবে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি শুরু করব ভার্ব দিয়ে এবং তারপরে ওই ব্যক্তিবাচক অবজেক্টটি লিখে এরপর আমাদের যে অবজেক্টটি থাকবে সেটাকে লিখে দিব। এভাবেই আমাদের লেটযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয়ে যাবে। কয়েকটা নিয়ম ফলো করলেই আমরা একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। ডিয়ার লার্নার্স, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখেছি। এখন আমরা দেখব একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। চলো দেখি। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল লিখে রেখেছি এবং প্রত্যেকটি সেন্টেন্সই হচ্ছে প্যাসিভ। প্রথম সেন্টেন্সটি দেখো, ইজ দ্য বুক বিং রিড বাই ইউ। এই সেন্টেন্সটি দেখি আমরা বুঝলাম এটা একটি প্যাসিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। ঠিকই বুঝতে পেরেছ। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে তোমাকে শুরুতে অবশ্যই একটি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট। এখানে দেখো আমাদের এই সেন্টেন্সটির ভিতরে অক্সিলিয়ারি ভার্ব কে? ইজ। ওকে, আচ্ছা, সাবজেক্ট কে? ইউ। ভার্ব কে? রিড। অবজেক্ট হচ্ছে দ্য বুক। তাহলে আমাদেরকে শুরুতে কি করতে হবে? একটি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। সো এখানে যেহেতু ইউ আছে সাবজেক্ট হিসেবে, ইউর সাথে অক্সিলিয়ারি ভার্ব কি ইজ বসে না আর বসে? আর বসে। সো আমাদেরকে শুরুতে কি করতে হবে? আর বসাতে হবে। এরপর যে সাবজেক্টটি রয়েছে সেটি বসাতে হবে। ওকে, লিখে ফেললাম সাবজেক্টটি। তারপর আমাদেরকে একটি ভার্ব বসাতে হবে। কিন্তু এখানে আমরা ভার্বের কোন ফর্মটি বসাবো? দেখো এখানে বিং আছে। বিং দেখে আমরা বুঝলাম এটি একটি কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে সবসময় কী হয়? আইএনজি হয়। ওকে, লিখে দিলাম আর ইউ রিডিং। এরপর আমাদের যে অবজেক্টটি রয়েছে সেটি, ব্যাস। এরপর প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তারপরে আরেকবার বলছি, যদি এরকম অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেটি প্যাসিভ থাকে, তাহলে আমরা কি করব? শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, কারণ এটাই একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম, শুরুতে অক্সিলিয়ারি ভার্ব রাখতে হয়। ওকে, আমরা অক্সিলিয়ারি ভার্বটা লিখলাম। এখন এই অক্সিলিয়ারি ভার্বটা তুমি কোন অনুযায়ী লিখবা? তোমার সাবজেক্ট অনুযায়ী লিখবা। সাবজেক্ট যেহেতু ইউ, তাই এখানে আমরা আর লিখলাম। তারপরে তোমাকে সাবজেক্টটা লিখতে হবে, ভার্ব লিখতে হবে এবং অবজেক্ট লিখতে হবে। বাট ভার্বটাকে চেঞ্জ করতে হবে এখানে যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে সেটা দেখে। যেহেতু এখানে বিং আছে তাই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম এবং অবজেক্টটি লিখে দিলাম, ব্যাস শেষ। এই সেন্টেন্সটি দেখো, এখানে লিখেছি হ্যাজ দ্য রাইস বিন ইটেন বাই হিম। এটি একটি পারফেক্ট টেন্স এবং এই পারফেক্ট টেন্সটিকে এখানে প্যাসিভ করা হয়েছে। সো আমরা এটাকে অ্যাক্টিভ করব। তাই শুরুতে আমাদেরকে কী করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হিম, ভার্ব হচ্ছে ইটেন এবং অবজেক্ট হচ্ছে দ্য রাইস। বাট এটা তো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ। সো আমাদেরকে কী করতে হবে? প্রথমে একটি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। এই যে এখানে হিম আছে, এটা সিঙ্গুলার, তাই এখানে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব কি নিয়ে আসতে হবে? হ্যাজ। তারপরে সাবজেক্ট, হিমের সাবজেক্ট হচ্ছে হি। এরপরে এটা দেখো ইটেন, হ্যাভ বিন ইটেন। আমরা বিন ইটেন দেখেই বুঝলাম এটি একটি পারফেক্ট টেন্স। সো আমাদেরকে এখানে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ওকে, বসালাম। এরপর আমাদের যে অবজেক্টটি রয়েছে সেটি বসাতে হবে। বসিয়ে দিলাম দ্য রাইস, ব্যাস আমাদের সেন্টেন্সটি শেষ। কি করলাম? অক্সিলিয়ারি ভার্ব লিখলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লিখলাম। ভার্বটা নির্ণয় করলাম, এখানে যে অক্সিলিয়ারি রয়েছে সেটা দিই। ওকে, এখানে দেখো ইজ হি লাইকড বাই দ্য টিচার। সে কি শিক্ষকদের দ্বারা পছন্দনীয়? এইখানে আমরা এই সেন্টেন্সটার ভিতরে দেখো, এখানে কিন্তু আসলে সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? এম ইজ এর থাকলে আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে আমরা বুঝে নিই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়াজ ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট। ওকে, এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন আমাদেরকে কী করতে হবে? ডু ডিড ডাজের ব্যবহার করতে হবে। এটি যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমাকে ডু অথবা ডাজ আনতে হবে। আমাদের সাবজেক্টকে দেখো, এই যে দেখো এখানে হচ্ছে দ্য টিচার, ভার্ব হচ্ছে লাইক, হি হচ্ছে অবজেক্ট,
ওকে, তাহলে আমাদেরকে কী নিয়ে আসতে হবে? ডাজ। কী নিয়ে আসতে হবে? ডাজ। এরপর আমাদের সাবজেক্ট দ্য টিচার। ওকে, এরপর আমাদের যে ভার্বটি রয়েছে সেটির প্রেজেন্ট ফর্ম। ওকে, এখন এখানে কি আমরা এস দিব? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, না দিব না। কেন? কারণ আমরা জানি ডুটি ডাজ দিয়ে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করা হলে সেখানে ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে লাইকই থাকবে এবং আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেটির অবজেক্টিভ ফর্ম হিম বসিয়ে দিলাম। ক্লিয়ার? ডাজ দ্য টিচার লাইক হিম, এবং একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি আরেকবার বলছি, যদি কোথাও দেখো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুধুমাত্র অ্যামিজারের ব্যবহার রয়েছে, তাহলে বুঝবে এটি একটি প্রেজেন্ট টেন্স এবং এখানে ডুটি ডাজের ব্যবহার করতে হবে। আমাদের সাবজেক্ট দেখে নির্ণয় করতে হবে আমরা ডু ব্যবহার করব না ডাজ ব্যবহার করব। আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে ডাজ ব্যবহার করলাম। এরপর আমরা সাবজেক্ট লিখলাম, আমাদের ভার্ব লিখলাম এবং আমাদের অবজেক্টটি লিখে দিলাম, ব্যাস শেষ। ডিয়ার লার্নার্স, এখানে দেখো সেন্টেন্সটি বাই হোম দ্বারা শুরু হয়েছে। লেখা আছে বাই হোম আর ইউ বিং হেল্পড। বাই হোম থাকলে আমরা সবসময় লিখব হু। এরপরে যেহেতু এটি একটি কন্টিনিউয়াস টেন্স, আমাদেরকে ইজ আনতে হবে, ভার্বটির সাথে আইএনজি বসিয়ে দিতে হবে। ওকে, এরপর আমাদের সাবজেক্টটি বসিয়ে দিতে হবে, ব্যাস শেষ। কি হলো? যখন এরকম বাই হোম যুক্ত থাকবে তখন তার পরিবর্তে আমরা হু বসাবো, অক্সিলিয়ারি ভার্ব, এবং ভার্বটাকে চেঞ্জ করে আমাদের সাবজেক্টটি বসিয়ে দেবো, ব্যাস আমাদের হু যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ করা হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ইজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডুটি ডাজের ব্যবহার করতে হবে। আমরা কি নিয়ে আসবো? হোয়াট থাকলে তো আগে হোয়াট বসিয়ে নিব, এরপর আমরা ডু ভার্ব নিয়ে আসলাম। কেন? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে কে? ইউ। সো আমাদেরকে কী করতে হবে? সাবজেক্ট লিখতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, ব্যাস আমাদের এটিও শেষ। হোয়াট থাকলে আমরা হোয়াটই বসাবো, এরপর নিয়ম অনুযায়ী যদি আমাদের অক্সিলিয়ারি ভার্ব শুধু অ্যামিজার থাকে আমরা ডু এবং ডাজের ব্যবহার করব, সাবজেক্ট যা থাকে সেটা বসিয়ে ভার্বটাকে লিখে দেব। এভাবেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, অনেক সময় আমরা কিছু কিছু প্যাসিভ সেন্টেন্স পাই যেগুলোর কোনো অবজেক্ট থাকে না, তাই যখন সেগুলোকে আমরা অ্যাক্টিভ করতে যাই আমাদেরকে সাবজেক্টটা কল্পনা করে নিতে হয়। এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় সব থেকে বেশি থাকে এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো এখন আমরা সেই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা শিখব। চলো দেখি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি অনেকগুলো সেন্টেন্স লিখেছি, সবগুলোই প্যাসিভ সেন্টেন্স, এইগুলোকে আমরা অ্যাক্টিভ করব। কি লিখেছি? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বব্যাপী ইংলিশে কথা বলা হয়। আমরা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করার জন্য কি করি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নির্ণয় করি। এখানে আমাদের ভার্ব হচ্ছে স্পোকেন, কথা বলা হয়। ভার্ব, কে কথা বলে? তার নাম কিন্তু উল্লেখ নেই। কি বলে? ইংলিশ বলে, সো এটা অবজেক্ট। এখানে যেহেতু আমাদের সাবজেক্ট অনুপস্থিত, আমাদেরকে এখানে সাবজেক্ট কল্পনা করে নিতে হবে। এখন দেখো কিভাবে কল্পনা করবে। কি কল্পনা করবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে ইংলিশে কথা বলা হয়। কারা কথা বলে? অবশ্যই পিপল, সো এখানে সাবজেক্ট হবে পিপল, তাই এখানে আমরা লিখলাম পিপল। ওকে, তারপর আমাদেরকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। ভার্বের কোন ফর্ম লিখব? প্রেজেন্ট ফর্ম লিখব, কারণ এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। স্পিক, পিপল স্পিক ইংলিশ। অবজেক্ট লিখে ফেললাম। এরপর আমাদের যে এক্সটেনশন রয়েছে সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, ব্যাস শেষ। এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যখন সাবজেক্ট অনুপস্থিত থাকবে সেটাকে অ্যাক্টিভ করার সময় সাবজেক্টটিকে কল্পনা করে নিতে হবে এবং আমাদের সেন্টেন্সের সাথে সেই সাবজেক্টটি যেন প্রাসঙ্গিক হয়। আরেকটি এক্সাম্পল দেখি। মাই বুক ওয়াজ স্টোলেন, আমার বইটি চুরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন বইটি কেউ না কেউ তো চুরি করেছে, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু অবজেক্ট অনুপস্থিত, মানে সাবজেক্ট আসলে যেহেতু অনুপস্থিত, সো আমাকে কী করতে হবে? সাবজেক্টটা ধরে নিতে হবে। তাই কেউ একজন মানে কি? সামওয়ান। ওকে, তাই লিখলাম সামওয়ান। এরপর দেখো ওয়াজ স্টোলেন, চুরি হয়ে গিয়েছে। এখন যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমাদেরকে ভার্বের
পাস্ট ফর্ম লিখতে হবে, স্টোল। এরপরে কি, অবজেক্ট, মাই বুক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর একটি এক্সাম্পল দেখি। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। রোম একদিনে তৈরি হয়নি। এই যে এখানে আমি বলেছি রোম একদিনে তৈরি হয়নি, এখানে দেখো ভার্ব আছে, অবজেক্ট আছে, বাট সাবজেক্ট কই, নেই। সো আমাদেরকে কী করতে হবে, সাবজেক্টটা কল্পনা করে নিতে হবে। কারা তৈরি করেছে রোমটা? রোমান্সরা। সো এখানে সাবজেক্ট হবে দ্য রোমান্স, দ্য রোমান্স। ওকে, এখানে দেখো নট আছে আর এটা ওয়াজ আছে। ওয়াজ থাকার কারণে বুঝলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমাকে কি আনতে হয়, ডিড নট, নেগেটিভ করতে হলে। তাহলে দ্য রোমান্স ডিড নট কী করেনি, তৈরি করেনি। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম? কারণ আমরা জানি ডু ডিড ডাজ দিয়ে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, তাই এখানে লিখলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, দ্য রোমান্স ডিড নট বিল্ড, কি বিল্ড করেনি, রোম, অবজেক্ট লিখলাম। এরপর আমাদের যে এক্সটেনশন রয়েছে সেটা লিখে দিলাম, ব্যাস শেষ। মানে এখানে অবজেক্ট অনুপস্থিত, আমরা তাই সেটাকে মনে মনে কল্পনা করে নিলাম। নেগেটিভ বাক্য, তাই এখানে আমরা ডিড নট দিয়ে নেগেটিভ করলাম, যেহেতু এটি একটি পাস্ট টেন্স। ওকে, এইখানে দেখো দ্য স্ন্যাচার ওয়াজ অ্যারেস্টেড, ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। এই যে ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, কার দ্বারা গ্রেপ্তার হয়েছে? অবশ্যই পুলিশের দ্বারা, তাই এখানে আমরা সাবজেক্ট হিসেবে লিখব দ্য পুলিশ। ওকে, ওয়াজ আছে, তার মানে ভার্বের পাস্ট টেন্স, অ্যারেস্টেড। ওকে, এখন আমাদেরকে কি লিখতে হবে, অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে দ্য স্ন্যাচার। বেশ, শেষ আমাদের এই এক্সেপশনাল প্যাসিভ ফর্মগুলো। এই প্যাসিভ ফর্মগুলো আমাদের পরীক্ষায় থাকেই, এইগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব শিখে নিলাম। ডিয়ার লার্নার্স, এরই মধ্যে দিয়ে আমরা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করা শিখে ফেললাম। আজকের ক্লাসটির মধ্যে আমরা সকল রুলস পেয়ে গেলাম যে কিভাবে প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে হয়। তোমরা যদি বাসায় বসে এগুলো প্র্যাকটিস করো, আশা করি যে কোনো প্যাসিভ সেন্টেন্সকে ইনশাল্লাহ তোমরা অ্যাক্টিভ করতে পারবে, আর এর মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে। সো ডিয়ার লার্নার্স, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।